আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নতুন ৫৯ ডিসি নিয়োগের হট্টগোলের জেরে ৮ জন প্রত্যাহার, ৪ জনের রদবদল। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আইসিটিতে অভিযোগ, উত্তরা ও মিরপুরে শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা। সাবেক আইজিপি শহীদুল হক কারাগারে। এবং হজ প্যাকেজ ৫ লাখ টাকার নিচে রাখার দাবি এজেন্সিগুলোর, সিন্ডিকেট ভেঙে খরচ কমানোর পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, যাচ্ছি বিস্তারিত সংবাদে। আন্দোলনের মুখে সদ্য নিয়োগ পাওয়া ৮ জেলার ডিসিকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলাগুলো হলো জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাজশাহী, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী। এছাড়াও ৪ জেলার ডিসিকে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি ৫১ জন ২-১ দিনের মধ্যে জেলা প্রশাসক হিসেবে কর্মস্থলে যোগ দেবেন। পাশাপাশি সচিবালয়ে যারা হট্টগোল করেছেন তাদের বিষয়ে ব্যবস্থা নিতে ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্রথম যে ২৫ জন দিলাম তার মধ্যে ২৪ একজন সিলেক্ট উইথড্র করলাম। ২৪ জনের ব্রিফিং গতকাল হয়ে গেছে, দে আর অন দ্য ওয়ে। আর আজকে আমাদের ৩৪ জনের কথা ছিল, তার মধ্যে ৮ জন তুলে ফেললাম। ৮ জনের মধ্যে একজন বাদ, সিলেট বাদ ৮ জন। তাহলে এই ব্রিফিংটা আমরা ক্যান্সেল করেছি। এই মিডিয়াগুলো যখন দেখবে কে কে নাই, এরা ছাড়া বাকিরা অন দ্য ওয়ে টু দ্য ডিস্ট্রিক্ট। এই ৫টা জেলা বাদ দিয়ে সব জেলায় ডিসি ফুলফিল, এবং এটা ৫ জেলা আমাদের নতুন করে দেওয়া লাগবে না, ৮টা জেলায় আমরা দিব শর্টেস্ট পসিবল টাইম। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। চপল, উপসচিবরা কেন আসলে ডিসিদের এই নিয়োগটা চাইছেন না, এটা বাতিল চাইছেন কেন? তাদের মূল দাবিটা আসলে কি? সুমনা, আসলে তারা যেটি বলছেন যে যাদেরকে সদ্য নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকেই গত আওয়ামী লীগ সরকারের সময়ে দলের সাথে সম্পৃক্ত ছিলেন, বিভিন্ন জায়গায় তারা সুবিধা নিয়েছেন, এমনকি অনেকের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম করবার অভিযোগ রয়েছে। তাদের ভিত্তিতেই কিন্তু তারা এই আন্দোলনটা আসলে গতকাল থেকে আজকেও তারা সেই আন্দোলনটি করছিলেন। তবে আমরা কিছুক্ষণ আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি যেটি জানিয়েছেন যে অন্তত ৬০০ জনকে তারা প্রাথমিক তালিকা করেছিলেন, তাদের মধ্যে থেকে ৪৮০ জনের সাক্ষাৎকার নিয়েছেন। এই ৪৮০ জনের মধ্যে থেকে ১০৬ জন ফিট লিস্ট, অর্থাৎ তাদেরকে মোটামুটি ডিসি হিসেবে নিয়োগ দেওয়া যাবে, এরকম একটা সুপারিশ তাদের নামে করা হয়েছিল। তাদের মধ্যে থেকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যেটি বলছেন যে সরকার বর্তমান দায়িত্ব নিয়েছে তারা চেয়েছিলেন একবার নিরপেক্ষ যারা ছিলেন, যারা সৎ, যারা কর্মপরায়ণ, তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য, কিন্তু এর ফাঁকগুলোও অনেকে এই পর্যায়ে এসেছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তারা অভিযোগ পেয়েছেন বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের। সেই ভিত্তিতে তারা আসলে ৮ জনকে সাময়িক প্রত্যাহার করেছেন। তবে তিনি এও জানিয়েছেন যে বাকি যে ৫১ জন আছেন তাদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে বিতর্কিত কোনো কর্মকাণ্ডের, পর্যায়ক্রমে তাদেরও প্রত্যাহার করা হতে পারে। তবে সবচেয়ে বড় যেটি নিজেদের দায় স্বীকার করেছেন সেটি হচ্ছে যে যেভাবে তালিকা করা হয়েছে তাদেরকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে বিভিন্ন মাধ্যম থেকে, কোনো জায়গাতে সেটি সঠিক তথ্য দেওয়া হয়নি বলেই এই বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে ঢালাওভাবে নিয়োগ বাতিলের যে দাবি উঠেছে সেটি আসলে তারা করবেন না। তারা যেটি জানিয়েছেন যে বাকি ৫১ জন ২-১ দিনের মধ্যে তারা কর্মস্থলে চলে যাবেন। পাশাপাশি একটি বিষয়ে নজিরবিহীন যে ঘটনাটা ঘটেছে যে ডিসির পদায়নকে কেন্দ্র করে সচিবালয়ে হট্টগোল, এমনকি যুগ্ম সচিব পদের কর্মকর্তাকে লাঞ্ছিত করবার একটা অভিযোগ আছে, সেই বিষয়টি কিন্তু এরই মধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে অনুসন্ধান শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আকমল হোসেনকে ১ সদস্যের যে কমিটি করা হয়েছে তিনি এর মধ্যে কাজ শুরু করেছেন এবং তিনি ১ সপ্তাহের মধ্যে তিনি আসলে একটা রিপোর্ট দেবেন। সচিব যেটি জানিয়েছেন যে প্রশাসনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, অর্থাৎ চেইন অফ কমান্ড যেটি আছে সেটি যাতে ভেঙে না পড়ে, সেজন্য তারা আসলে কঠোর ব্যবস্থা নেবেন। এখনো কিন্তু আন্দোলনকারী অনেকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের রুমে তারা আছেন, অনেকেই তাদের যুক্তিগুলো আসলে পেশ করছেন। তারা যেটি বলছেন যে ৮ জনকে প্রত্যাহার করা হয়েছে তাতে তারা খুশি নন। তারা বলছেন যে আরো বেশি ডিসি হিসেবে নিয়োগ পাওয়া বেশি ব্যক্তিদের বিরুদ্ধে তারা সুনির্দিষ্ট অভিযোগের তালিকা দিয়েছিলেন, কিন্তু মাত্র ৮ জনকে প্রত্যাহার করাতে তাদের এই যে কর্মকাণ্ড সেটা আসলে চালিয়ে যাবেন কিনা সেটি
সেটি নিয়ে তারা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তবে মন্ত্রণালয় থেকে যে বার্তাটি দেওয়া হচ্ছে যে যেহেতু এটি সরকারি একটি চাকরি, একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান, সেখানে আন্দোলন আসলে করবার সুযোগ নেই। তারা যে আন্দোলন করছেন বা যে হট্টগোল করছে, তাতে করে যে চেইন অফ কমান্ড মাঠ পর্যায়ে যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে। অনেকে ইউনো আছেন, বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছেন, মাঠ পর্যায়ে কাজ করছেন, তারা বিভিন্ন দাবিতে যদি আন্দোলন শুরু করে থাকে তাহলে বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে জনগণের মাঝে একটা সেবা ছড়িয়ে দেওয়ার জন্য, একটা কোয়ালিটি সেবা ছড়িয়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রে বিঘ্নিত হতে পারে। সেই জন্য তারা চিন্তা করছেন যে একটা কঠোর অবস্থানের থেকে এটি একটা সমাধান করবার জন্য আমরা কিছুক্ষণ পরে যারা ভেতরে আছেন তারা আসলে আন্দোলন করছিলেন, তারা আন্দোলনটা চালিয়ে যাবেন কিনা, তাদের আসলে বক্তব্য কি সেটি তারা জানাবেন, সেটি হয়তো আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে পারবো। সময় ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ মাহবুব কবির চপল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় গাড়িতে লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও ২টি অভিযোগ দায়ের করা হয়েছে। এই নিয়ে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে ১৪টি অভিযোগ দাখিল করা হলো। সিটি ইউনিভার্সিটির নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম এবং আশুলিয়ার শাহিন স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নিহত আবু আস সাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দুটি দায়ের করেন। দুটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের একাধিক সদস্য, পুলিশের ১৯ সদস্য সহ ৭০ জনকে আসামি করা হয়েছে। পরে সাংবাদিকদের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা মামলা দুটি ডায়েরিভুক্ত করেছে। তারা আন্দোলনরত ছাত্র জনতাকে আংশিক বা সমূলে নির্মূল করার জন্য তাদের অধীনস্থ পুলিশ বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে আশুলিয়া ঘটনা ৫/৮/২০২৪ তারিখ আশুলিয়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে ৬ জন ছাত্রকে হত্যা করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে আরও ২টি মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় সালাম বাবু নামে এক অটো চালক ও মিরপুরের সেলিম আলী শেখ নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে এই মামলা দুটির আবেদন করা হয়। শুনানি শেষে মামলা দুটি এজাহার হিসেবে গ্রহণ করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ২০১৩ সালে হাইকোর্টে এক আইনজীবীকে হত্যার চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ ২৭ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে সিএমএম আদালতে। উত্তরা পূর্বতে যে মামলাটা আমরা ফাইল করেছি বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত ২২ নম্বর কোর্টে ৩০২, ১৪৯, ১০৯ এবং ৩৪ ধারায়, সেখানে বাদী হলো মোহাম্মদ তুফাজ্জল হোসেন, আজকের এই ভিকটিমের বাবা। আর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদের সহ প্রায় ৪৬ জন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা। বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত ১৬ নম্বর কোর্ট সকল ঘটনা শোনার পরে উনি থানাকে সরাসরি এফআইআর হিসেবে গণ্য করার জন্য আদেশ প্রদান করেছে। এই মুহূর্তে রাজধানী পুরনো ঢাকার সিএমএম কোর্টে রয়েছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। মিজান শাহজাহান, সিএমএম কোর্টে মামলার বিষয়ে সব শেষ তথ্য কি রয়েছে আপনার কাছে, বিস্তারিত বলবেন। সুমনা, আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আমার কাছে যে তথ্য আছে তাতে এখন পর্যন্ত ১৫৯টি মামলা দায়ের হয়েছে। এই মামলাগুলো যেমন সিএমএম কোর্ট, দেশের অন্যান্য আদালত এবং একই সঙ্গে থানায়ও দায়ের করা হয়েছে। এই ১৫৯টি মামলার মধ্যে ১৪২টি হচ্ছে হত্যা মামলা, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের দ্বারা যে সমস্ত ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন, এই সমস্ত অভিযোগগুলো এনেই কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ এবং স্থানীয়ভাবে যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে, যেমন সাবেক পুলিশ প্রধান, ডিএমপি কমিশনার, সাবেক র্যাব প্রধান, তাদেরকেও আসামি করা হয়েছে। আজকে সিএমএম কোর্টে মোট ৩টি মামলা দায়ের করা হয়েছে। এর ভিতরে ২টি হচ্ছে সরাসরি হত্যা মামলা এবং একটি হচ্ছে হত্যা চেষ্টা মামলা। হত্যা মামলা ২টি দায়ের করা হয়েছে, একটি হচ্ছে রাজধানীর উত্তরা পূর্ব থানায়, অপরটি মিরপুর মডেল থানায়।
দুটি থানার মামলায় অভিযোগে বলা হয়েছে যে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দুইজন নিরীহ মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং শুধু হত্যা করা হয়েছে এটাই শেষ নয়, তারা যেন নিকটবর্তী কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা না করতে পারে সেজন্য বাধা সৃষ্টি করা হয়েছে। এই কারণে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে, উস্কানিদাতা হিসাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। আরেকটি মামলা দায়ের করা হয়েছে, সেটি হচ্ছে 2013 সালে হাইকোর্টে একজন আইনজীবী রেহানা পারভিন তিনি নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন যে 2013 সালে আওয়ামী লীগের লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। সেই সময় যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না, সেই কারণে গত 11 বছর ধরে তিনি মামলা করতে পারেননি বা মামলা করার সুযোগ পাননি। তিনি এখন যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতি এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এই কারণে তিনি নিজে বাদী হয়ে রেহানা পারভিন আজকে শেখ হাসিনা সহ আরো 27 জনকে আসামি করে এই হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। সুমনা, এই কয়েকটি মামলার তথ্য স্পেসিফিক আপনাকে বললেও আমি যতটুকু জানি এর বাইরেও ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সিএমএম কোর্টেও আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি আরো বেশ কয়েকটি মামলার আবেদন শেখ হাসিনার বিরুদ্ধে জমা হয়েছে। সেগুলো হয়তো পর্যায়ক্রমে আগামীকাল বা পরদিন শুনানিতে আসবে। সুমনা, এ হচ্ছে আমার কাছে সিএমএম কোর্টের সবশেষ খবর। ধন্যবাদ মিজান শাহজাহান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রাজধানী নিউ মার্কেট থানার মামলায় রিমান্ড শেষে সাবেক আইজিপি AKM শহীদুল হককে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকালে 7 দিনের রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক বায়েজিদ বোস্তামি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে 3 সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। রাজনৈতিক কারণে এবার মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি। গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর তার নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এরপরও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা করেননি। তবে মাশরাফির বিরুদ্ধেই গত রাতে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, গত 4 আগস্ট দুপুর 2:30টার দিকে মাশরাফি সহ অজ্ঞাত আরও 400-500 জন অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার রড, শট গান, বন্দুক, পিস্তল, হাত বোমা সহ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা করে ও কুপিয়ে জখম করে। সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভি, বাংলাদেশ বেতার সহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে প্রচারিত হবে। এর আগে গত 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে আগামী শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শোক সভা ও রোববার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন নতুন কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, দেশের বিরুদ্ধে পরাজিত শক্তি ষড়যন্ত্র থেমে নেই। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতেই রাজপথে থাকবে বিএনপি। রোববার ঢাকা ছাড়াও সারা দেশের বিভাগীয় শহরে র্যালির আয়োজন করা হবে বলেও জানান বিএনপির এই নেতা। এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই। কাজেই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই 15ই সেপ্টেম্বর এই দেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রে বেড়াজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পথকে আরো মসৃণ করবে। স্মরণ সভা 14 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে, আর গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির 15 তারিখে। দুটো ভিন্ন প্রোগ্রাম।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে গুলশানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জানা যায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় আটক হয়েছে তা জানা যায়নি। আজ তাকে আদালতে হাজির করা হতে পারে। তৌফিক ইলাহি 2009 সাল থেকে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। তাদের মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালও রয়েছেন। মেহেদী হাসান চৌধুরীর নামে ডিএমপি আদাবর থানায় ও রিয়াজ মাহমুদ আইনালের নামে গাজীপুরে বাসন থানায় 2টি পৃথক হত্যা মামলা রয়েছে। ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেট কার ভাড়া করে আইনাল। খবর পেয়ে তল্লাশি শুরু করে ঝিনাইদহ পুলিশ। এক পর্যায়ে প্রাইভেট কার সহ আটককৃতদের থানায় নিয়ে আসার পর পরিচয় জানতে পারে পুলিশ। আগামী বছর হজ প্যাকেজ 5 লাখ টাকার মধ্যে করা সম্ভব বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকরা। এজন্য হজ সেক্টরে দালাল সিন্ডিকেট গুড়িয়ে দিতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানান তারা। হাজিদের পরিবহনে যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণ ও অন্যান্য খরচ কমিয়ে সৌদি সরকারের সাথে আলোচনার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ধর্মপ্রাণ মুসলমানদের সারা জীবনের লালিত স্বপ্ন অন্তত একবার হজ পালন। মৃত্যুর আগে সুস্থ শরীরে মক্কায় বাইতুল্লাহ শরীফের মেহমান হয়ে আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করার পাশাপাশি মদিনায় প্রিয় নবীজির রওজা জিয়ারতের আশায় থাকেন মুসলমানরা। কিন্তু বর্তমানে হজের খরচ বেড়ে যাওয়ায় সেই আকাঙ্ক্ষা পূরণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সাউথ এশিয়াতে জন্য আরাফা মুজদা মিনায় একটা খরচ থাকে, ওই খরচটা কিন্তু বাংলাদেশ সরকার যদি সৌদি সরকারের সাথে আলোচনা করে তাহলে কমিয়ে আসে। সহজ করতে হবে প্রথম টিকিটের সিন্ডিকেটকে ধরতে হবে, তাহলে যদি আমাদের 1 লাখ টাকা কমে আমরা 5 লাখ, অর্থাৎ বাংলাদেশ থেকে 1 লাখ টাকা কমানো সম্ভব। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে হজ এজেন্সি মালিকরা বলেন, খরচ বেড়ে যাওয়ায় অনেকেই ফরজ হজ পালন না করে ওমরার দিকে ঝুঁকছেন। তাদের দাবি, হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণের পাশাপাশি সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে হজের খরচ কমাতে পারে সরকার। সিন্ডিকেটের মাধ্যমে হাজারের উপর এজেন্সির স্থলে 56 এজেন্সির মাধ্যমে হাজির পাঠানো চক্রান্তকে রুখে দিয়ে হজ ব্যবস্থাপনাকে সহজীকরণ করতে সংশ্লিষ্ট সকলের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। হাবের বর্তমান কমিটি ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার দাবি জানান বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকরা। যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণে সকল থার্ড ক্যারিয়ারকে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ চান তারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। কয়েক মাস ধরে পানির অভাবে ভুগছেন মিরপুরের কাজীপাড়ার বাসিন্দারা। অভিযোগ করেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে পাম্প মেরামতের কারণে এই সমস্যা দেখা দিয়েছে বলে জানান ওয়াসা কর্তৃপক্ষ। দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলেও জানান তারা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ঘন ঘন লোডশেডিং, তার মধ্যে পানির সংকট, সব মিলে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন মিরপুরের কাজীপাড়ার বাসিন্দারা। প্রায় 3 থেকে 4 মাস ধরেই পানির সমস্যায় ভুগছেন এই এলাকার বাসিন্দারা। পানির অভাবে বন্ধ রয়েছে যাবতীয় সব কাজ। একটু পানির জন্য অনেকেই ছুটছেন এ বাড়ি থেকে ও বাড়ি। 1 তারিখের থেকে আমরা পানি পাচ্ছি না, একদমই পানি পাই না, আমাদের কিনে আনতে হয়। প্রতিদিন 6 গাড়ি 7 গাড়ি পানি লাগতেছে। রান্না বান্না করতে পারতেছি না, বাচ্চাদের গোসলও করাইতে পারতেছি না, আমরা নিজেরাই গোসল করতে পারতেছি না। 3 দিন পরে যে কালকে রাত্রে এক বাসার থেকে পানি নিয়ে গোসল করছি। আমরা কিনা ইন্না তারপর পানি খাই না, থালা বাসন কাপড় চোপড় সব গাতে গাতে ভরা, কোনো কিছু পাইতেছে কাজ কাম করে আয়া গোসল করতে পানি পাই না। এদিকে 2-3 দিন পর পর পানির দেখা পেলেও তা ব্যবহারযোগ্য থাকে না বলে অভিযোগ এলাকাবাসীর। পানি একটু মাঝে মাঝে আসে, অনেক গন্ধ, ময়লা পানি এবং এই যে সাপ্লাই পানি ওই দুটোটা মিস হয়ে গেছে। বৃষ্টি হইলে আর দুর্গন্ধ আসে। নাম্বারে দিলে পরে বেশিরভাগ সময়ই তারা ফোন রিসিভ করে না, মাঝে মধ্যে হয়তো ধরলে পরে তাই সারা জবাব দিচ্ছে রেখে দেয়। কারিগরি ত্রুটি ও ঘন ঘন লোডশেডিং এর কারণে সাময়িক এ অসুবিধা দেখা দিয়েছে বলে জানান কাজীপাড়ার ওয়াসা পাম্প অপারেটর রুবেল মুন্সি। পানির লেয়ারও নিচে নেমে গেছে, তারপর ওই সাইডে মাদ্রাসা রোড পাম্পে কাজ চলতেছে, তো
ওই পাম্পের পানি এদিকে আসে না, যার কারণে সমস্যাটা ক্রাইসিসটা বেড়ে গেছে বেশি। সম্ভবত 15 দিনের ভিতরে ঠিক হবে, তারপর ইনশাল্লাহ ক্রাইসিস চলে যাবে, আর ক্রাইসিস হয়তো বা থাকবো না। আগামী 15 দিনের মধ্যে পানির সংকট সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন ওয়াসা কর্তৃপক্ষ। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংক PLCর নতুন পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের বিভাগীয় প্রধান, জোনাল প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর M সাদিকুল ইসলাম FCMA। তিনি গ্রাহকদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মাকসুদা বেগম, মোহাম্মদ আনোয়ার হোসেন FCA এবং মোহাম্মদ মোর্শেদ আলম খন্দকার। এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ ও উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান উপস্থিত ছিলেন। ইমেইলের মাধ্যমে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের DTO বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। মাহবুবুল আলম সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। এদিকে বাণিজ্য সংগঠন আইন 2022-এর 17 ধারা অনুযায়ী বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মোহাম্মদ হাফিজুর রহমানকে বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক নিয়োগ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরীর সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়েছে কলম্বিয়া। এতে কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধ নিল হামেস রদ্রিগেজরা। নিজেদের মাটিতে মস্কোইরো 25 মিনিটে এগিয়ে নেয় কলম্বিয়াকে। এরপর নিকো গঞ্জালেজ 48 মিনিটে সমতায় ফেরায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। একের পর এক আক্রমণ করেও এগিয়ে যেতে পারেনি লিওনেল স্কালোনির দল। উল্টো 60 মিনিটে হামেস রদ্রিগেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। আরেক জয়েন্ট ব্রাজিলকে 1-0 গোলে হারিয়েছে প্যারাগুয়ে। একমাত্র গোলটি করেন দিয়েগো গোমেজ। এই নিয়ে শেষ 5 ম্যাচে চতুর্থ হার দেখল ডরিভাল জুনিয়রের দল। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। নতুন 59 DC নিয়োগের হট্টগোলের জেরে 8 জন প্রত্যাহার, 4 জনের রদবদল। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আইসিটিতে অভিযোগ। উত্তরা ও মিরপুরে শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে হত্যা মামলা। সাবেক আইজিপি শহীদুল হক কারাগারে। এবং হজ প্যাকেজ 5 লাখ টাকার নিচে রাখার দাবি এজেন্সিগুলোর। সিন্ডিকেট ভেঙে খরচ কমানোর পরামর্শ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।